There are So many hackers. hackers. It will be hard But for a noob, to survive. Cause I just wanna go to the deep end. সো আজকে নিউজ শুরু করব ওপোর সাথে। ওপোর কালারওয়েস 8 এই আপডেটটা সব ফোনে মোটামুটি আসা শুরু হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে এই আপডেট আসা শুরু হয়ে যাবে। এটা অ্যান্ড্রয়েড 11-এর ওপর বেস্ট এই আপডেটটা হবে। এই ওএসে নতুন কি কি দেখা যাবে বা নতুন কি কি ফিচার্স রয়েছে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে হ্যাঁ, একটা কথা, বছরের শেষের মধ্যে যেহেতু আপডেটগুলো চলে আসবে, সো আর কিছুদিনের মধ্যেই ফ্ল্যাগশিপ রেঞ্জের যে ফোনগুলো আছে তার মধ্যে এই আপডেট সবার প্রথমে দেখা যাবে। মানে ফাইন্ড X2 বা রেনো সিরিজের যে ফোনগুলো, সেই সিরিজের ফোনগুলোতে এই আপডেটটা আসবে। তারপর আস্তে আস্তে যে মিড রেঞ্জ ফোনগুলো রয়েছে সেগুলো তারপর বাজেট ফোনে আসবে। সো দেখা যাক এই আপডেটে ওপো নতুন কি কি করেছে। আর এছাড়া এই উইকে যে যে ফোন বা অ্যাক্সেসরিজ লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট বললে রিয়েলমির ইভেন্টটা। সেখানে রিয়েলমি তার 7 সিরিজের ফোনটাকে লঞ্চ করেছে, 7 সিরিজের ফোনগুলোকে লঞ্চ করেছে। মানে রিয়েলমি 7 যেটার দাম শুরু হয় 15,000 টাকা, আর রিয়েলমি 7 প্রো যেটার দাম শুরু হয় 20,000 টাকা। এই দুটো ফোন লঞ্চ করেছে। সাথে রিয়েলমি বেশ কিছু ব্যাগ আর কিছু কিছু জিনিস লঞ্চ করেছে। তবে হ্যাঁ, রিয়েলমি 7 আর 7 প্রো এই ফোনটার যদি কথা বলা হয়, দাম অনুযায়ী যথেষ্ট ভালো স্পেসিফিকেশন রয়েছে। কিন্তু রিয়েলমি 6 সিরিজের সাথে যদি 7 সিরিজের কম্পেয়ার করা হয়, কোথাও একটা ডাউনগ্রেডেড মনে হচ্ছে। যদিও এই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, চেক ইট আউট। আর এছাড়াও রিয়েলমি গ্লোবালি বেশ কিছু প্রোডাক্ট যেগুলো লঞ্চ করবে সেগুলো টিজার অলরেডি দিয়ে দিয়েছে, ইভেন অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তো ফার্স্ট হলো রিয়েলমির স্মার্ট টিভি 55 ইঞ্চিজের। এছাড়াও রিয়েলমি স্মার্ট বাল্ব, স্মার্ট টিউবলাইট, স্মার্ট সিসিটিভি ক্যামেরা, আর এছাড়াও একটা রিয়েলমি নতুন ওয়্যারলেস হেডফোন যেটাও খুব তাড়াতাড়ি গ্লোবালি লঞ্চ করবে। রিয়েলমি নার্জো 10 সিরিজের সাকসেসর রিয়েলমি নার্জো 20, এইটাও খুব তাড়াতাড়ি আসছে, সেপ্টেম্বরেই আসছে। আমি আগের টেক নিউজেই বলেছিলাম নার্জো সিরিজ আসছে, তো সেপ্টেম্বরের মধ্যেই আসবে। দেখা যাক প্রাইস কি হয়। আর নার্জো সিরিজে এবারে কীরকম স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটা লঞ্চ করে সেটাও দেখার। আর এছাড়াও রিয়েলমি 7 সিরিজ যেহেতু বেরিয়েই গেছে, সো রিয়েলমি 7 সিরিজের একটা লাইটার ভার্সন, মানে হচ্ছে রিয়েলমি 7i, যেটা 6i এর সাকসেসর, সেটাও খুব তাড়াতাড়ি আসবে। আমার মনে হয় এটাতেও হিলিও G95 প্রসেসরই ইউজ করা হবে। ক্যামেরাতে একটুখানি কমানো হবে, হয়তো 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আর স্ক্রিন হয়তো কোনো রকম রিফ্রেশ রেট, হায়ার রিফ্রেশ রেট থাকবে না। সো দেখা যাক, এখনো কোনো রকম লিক্স আসেনি, এটা পুরোটাই আমার গেস। দেখা যাক কোনো রকম লিক্স বা কোনো রুমার্স এলে সেটা আমি বলে দেবো। আর আমি প্রিভিয়াস বেশ কিছু টেক নিউজে ওয়ানপ্লাসের একটা বাজেট সিরিজের ফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে, ইন্ডিয়া না গ্লোবালি লঞ্চ হবে, আমি বলে আসছি। এই ফোনটা যে এক্সিস্ট করে তার প্রমাণ হচ্ছে গিগবেঞ্চে এই ফোনের লিস্টিং। গিগবেঞ্চে এই ওয়ানপ্লাস ক্লোভার এই কিছুদিন আগে লিস্টিং হয়েছে, যাতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 460। প্রসেসর খুব একটা ভালো বলবো না, এই প্রসেসরই ইউজ করেছিল ওপো A53। এই ফোনটার যা প্রাইস ছিল সেই প্রাইস অনুযায়ী এই প্রসেসর খুব একটা ভালো বলবো না। ওই প্রাইস রেঞ্জে অনেক ভালো ভালো প্রসেসর ছিল। এবার দেখা যাক ওয়ানপ্লাস কি করে। যদি মোটামুটি 10K কাছাকাছি যদি দাম রাখে ওয়ানপ্লাস এই ফোনটার, তাহলে অক্সিজেন ওএসের জন্য ফোনটাকে একটা ভালো ফোন বলা যেতে পারে। তবে 10K চেয়ে বেশি বা 15K কাছে যদি দাম চলে যায়, আমার মনে হয় না এই ফোনটার প্রতি কারোর ইন্টারেস্ট থাকবে, যতই ফোনে অক্সিজেন ওএস থাকুক। আর এই ফোনটার লঞ্চ ডেট সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের স্টার্টিংয়েই থাকবে। আর সাথে ওয়ানপ্লাস আর একটা ফোন লঞ্চ করবে যেটা 8 সিরিজের কন্টিনিউয়াস, মানে হচ্ছে 8T। এই ফোনটা ওয়ানপ্লাস মানে এই টি সিরিজের ফোনগুলো প্রত্যেকটা সিরিজের পরে 7-এর পরে 7T লঞ্চ করেছিল, এবার 8-এর পরে অবভিয়াসলি 8Tও লঞ্চ করবে। তবে মনে হয় না আমার এবারে 8Tর কোনো প্রো ভার্সন থাকবে। আর 8Tর কথা বললে 8Tতে 120 Hz রিফ্রেশ রেট থাকবে, প্লাস ফুল অ্যামোলেড স্ক্রিন হবে, প্লাস স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর থাকবে, 48 মেগাপিক্সেলেরই ক্যামেরা সেন্সার থাকবে। তবে ওয়ানপ্লাস 8 সিরিজে যে ক্যামেরা সেন্সার ইউজ করা হয়েছে এটা তার চেয়ে একটু আপগ্রেড ভেরিয়েন্ট। আর ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল বা বাইন্ডিং প্রায় সেমই হবে। আর একটা কথা যেটা আমার মনে হয়, এই ফোনটাতে 65 ওয়াট চার্জার থাকবে।
তো দেখা যাক, এখনও কোনো রকম লিক্স বা কিছু আসেনি এই ফোনটার, বাট আমার মনে হয় এই স্পেসিফিকেশনগুলো তো অবভিয়াসলি থাকবে। আর এটা সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের স্টার্টিংয়ে লঞ্চ করবে ইন্ডিয়াতে। সো পোকোর কথা বললে সবার প্রথমে পোকোর X3 কথা বলে নিই। পোকো X3 মানে যে ফোনটা আমি এর আগে টেক নিউজেও বলেছিলাম, 120 Hz রিফ্রেশ রেট, IPS LCD স্ক্রিন, সামনে পাঞ্চ হোল ডিসপ্লে, পিছনে কোয়াড ক্যামেরা সেন্সার থাকবে যেখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা হবে, সবকিছুই ছিল, সবকিছুই বলেছিলাম, যেটা প্রায় আমার দেখে মনে হয়েছিল পোকোর X2 সিরিজেরই মতো, তেমন খুব একটা আপগ্রেডেশন ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস আপগ্রেড করা হয়েছে, যেটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটা আগে ছিল হচ্ছে স্ন্যাপড্রাগন 730G, আর এবারে ইউজ করা হয়েছে 732G। আর আরেকটা কথা বলে রাখি, এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যে ফোনের মধ্যে 732G ইউজ করা হয়েছে। আর এছাড়া আর কোনো মেজর আপগ্রেড হয়নি পোকো X2 থেকে। এবার দেখা যাক এই ফোনটার প্রাইস কি হয়। আর আরেকটা কথা, পোকোর কথা যখন বলছি, পোকো M2 মানে পোকো M2 প্রো যেটা ছিল তারই একটা লোয়ার ভেরিয়েন্ট পোকো M2। পোকোর অফিসিয়ালি টুইটার থেকে অনেক কিছু টিজ করা হচ্ছিল যে ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন এই দামের মধ্যে, যেখানে 6GB র্যাম থাকবে, ফুল HD প্লাস স্ক্রিন থাকবে, বড় ব্যাটারি থাকবে। সো বোঝাই যাচ্ছে 6GB র্যামের ফোন হবে, প্লাস ফুল HD প্লাস স্ক্রিন, আর বড় স্ক্রিন হবে, আর 5000 mAh এর ব্যাটারি থাকবে। বাট এত ভালো জিনিসের সাথে সাথে একটা ব্যাক সাইডও ফোনটার বেরিয়ে এসছে। ফোনটার ডিজাইন তারা বের করেছে, ভালো করে ডিজাইনটা একবার দেখুন তো। হ্যাঁ, দেখতে অনেকটা রেডমি 9 প্রাইমের মতো না? পোকো কোনোদিন শুধরাবে না। অ্যাকচুয়ালি কি, রেডমি 9 প্রাইম এটা ছিল হচ্ছে 4GB প্লাস 64GB, আর 4GB প্লাস 128GB ভেরিয়েন্ট ছিল। সো আমার মনে হয় সেম ফোন, সেম স্পেসিফিকেশনের ফোন, শুধু 4GB জায়গায় একটা 6GB ভেরিয়েন্ট দেবে, মানে এটা একটা হায়ার ভেরিয়েন্ট পোকো লঞ্চ করবে। সো আশা করি তোমরা এতদিনে জেনেই গেছো যে পাবজি সহ আরও বেশ কিছু অ্যাপ্লিকেশন, যেখানে লুডোর কিছু অ্যাপ্লিকেশন ছিল, এগুলো সব ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। এগুলো সবকটাই চাইনিজ অ্যাপ্লিকেশন ছিল, আর প্রত্যেকটার সাথেই চাইনিজ কানেকশন, মানে হচ্ছে ডেটা লিকিং এর কোনো একটা ব্যাপার ছিল। সো এই অ্যাপ্লিকেশনগুলোকে ইন্ডিয়া ব্যান করে দিয়েছে। আর পাবজি যেহেতু ব্যান হয়ে গেছে, তারপরে একটা অনেকে মিক্সড রিয়াকশন ছিল, কেউ বলছে এটা ভালো হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। বাট এই পাবজি ব্যান হওয়ার পরেই অক্ষয় কুমার তার টুইটার হ্যান্ডেল থেকে একটা পোস্ট করেছিল, যেটা হচ্ছে ফৌজি নামের একটা গেম, যেটা ইনকোর গেমিং নামে একটা বেঙ্গালুরু বেসড গেমিং কোম্পানি রয়েছে, মানে গেম ডেভেলপার কোম্পানি রয়েছে, যারা এই গেমটাকে ডিজাইন করবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই গেমটার, মজার ব্যাপার না, সবচেয়ে ভালো ব্যাপার বলা যায় যে এই গেমটার যা রেভিনিউ আর্ন হবে তার 20% শহীদ সৈনিকদের ফ্যামিলি মেম্বারদেরকে দেওয়া হবে। আর একটা লিক্স এসছে যে এই গেমটার যে ফার্স্ট লেভেল হবে সেটা গ্যালভান র্যালির ওপর বেস্ট করে হবে। সো আমার মনে হয় এখানে একটা স্টোরি মোড অফলাইন গেমও থাকবে, প্লাস আপনি চাইলে অনলাইন মাল্টিপ্লেয়ার মোডেও গেম খেলতে পারেন, মানে ব্যাটেল রয়্যালে যেরকম পাবজির মতো খেলতেন সেম ওরকমও খেলতে পারবেন। সো দেখা যাক, যেহেতু একটা ইন্ডিয়ান ডেভেলপার কোম্পানি এই গেমটাকে তৈরি করছে, আশা করি সবাই সাপোর্ট করবে। কিন্তু গেমটার গ্রাফিক্স কীরকম থাকে বা গেম প্লে কীরকম হয় সেগুলোর ওপর ডিপেন্ড করছে গেমটা কতদূর সাকসেস পাবে। সো আজকের ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ হলো মিডিয়াটেক তার 5nm আর 610nm বেস প্রসেসর অ্যানাউন্স করে দিয়েছে। এটা ডায়মন্ড সিটি প্রসেসরের সাকসেসর হিসেবে ইউজ করা হবে। আর তাছাড়াও এই প্রসেসরটা যতদূর শোনা যাচ্ছে অনার তার প্রথম ফোন, মানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই প্রসেসর সবার প্রথম ইউজ করবে। আর এছাড়াও একটা কথা বলছি যে এই প্রসেসরগুলো অবভিয়াসলি 5G হবে, কিন্তু ইন্ডিয়াতে এখনও ডায়মন্ড সিটির যে পুরানো প্রসেসরগুলো সেগুলোই লঞ্চ হয়নি। মিডিয়াটেকের ডায়মন্ড সিটির প্রসেসর ইউজ করেও কোনো ফোন যদি লঞ্চ করে আমাদেরই সুবিধা, কারণ ফোনের দামটা অনেকটা কমে যাবে, তুলনায় একটু ভালো প্রসেসর পাওয়া যাবে, তো হাই এন্ড গেমিংও খুব কম দামে আমরা করতে পারবো। সো এর জন্য মিডিয়াটেক ডায়মন্ড সিটির প্রসেসরগুলো ইন্ডিয়াতেও লঞ্চ হওয়া উচিত। বাট আমার মনে হয় এই প্রসেসরগুলো ডায়মন্ড সিটি না, অন্য কোনো নেমিংয়ে হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। আর 16 সেপ্টেম্বর ইনফিনিক্সের নোট 7 এই ফোনটা লঞ্চ করবে। এই ফোনটাতে ইনফিনিক্স 6.95 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস IPS LCD স্ক্রিন ইউজ করেছে, প্লাস পিছনে 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সামনে বোধহয় 16 মেগাপিক্সেলের ক্যামেরা, পিছনে কোয়াড ক্যামেরা সেন্সার রয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এই ফোনে ইনফিনিক্স
হিলিও G70 এই প্রসেসরটাকে ইউজ করছে। আর 5000 mAh এর ব্যাটারি থাকবে, মেবি 18 ওয়াট ফাস্ট চার্জার ইউজ করা হবে। বাট ইনফিনিক্সের এই ফার্স্ট ফোন যেটা ইন্ডিয়াতে লঞ্চ করছে, আর তাতে হিলিওর G70 প্রসেসর, মানে একটা ভালো প্রসেসর রয়েছে। সো দেখা যাক এই ফোনটার দাম কত হয়। যদি 10,000 বা 11,000-এর কাছাকাছি এই ফোনটার দাম হয়, সো এই ফোনটা যথেষ্ট ভালো হবে। দেখা যাক। কিছুদিন আগেই চায়নাতে ZTE অ্যাকশন এই নামের একটা কোনো কোম্পানি যারা একটা ফোন লঞ্চ করেছিল, আর এই ফোনটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যে ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এছাড়াও রেডমি, এলজি, ভিভো, ওপো এরা সবাই তাদের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনের ওপর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সো রিয়েলমি কেন বাদ যাবে? আর ওপো যেহেতু কাজ শুরু করেছে, তো রিয়েলমিকেও তো কাজ শুরু করতেই হবে। আর রিয়েলমি তাদের প্রোটোটাইপ, মানে ফার্স্ট প্রোটোটাইপ দেখিয়েছে, যে প্রোটোটাইপটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, আপনারাই দেখুন। আর এটাতে সাইডে দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, পিছনে ক্যামেরা স্যাম্পেলটাও অনেকটা নোট 7-এর মতোই দেখতে। তো দেখা যাক ফোনটা যদি লঞ্চ করে কীরকম হয়, আর ইন্ডিয়াতে যদি লঞ্চ করে কীরকম ফোনটা হয়। আর আর একটা কথা আমার মনে হচ্ছে, যেটা 2021 সালে এই আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা খুবই কমন হয়ে যাবে। সো দেখা যাক কি হয়। স্যামসাংয়ের M51 এই ফোনটা হচ্ছে এমন একটা ফোন যেটাতে এই ফার্স্ট স্যামসাংয়ের কোনো ফোন যেটা লঞ্চের জন্য আমি ওয়েট করে রয়েছি, প্লাস এই ফোনটার দাম কীরকম হয় সেটার জন্য মানে আমি ওয়েট করে রয়েছি। স্যামসাংয়ের কোনো ফার্স্ট ফোন যেটা আমার এতটা ভালো লেগেছে, মানে মিড রেঞ্জের মধ্যে বলছি। স্পেসিফিকেশন বললে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, ফুল HD+ ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, প্লাস এই ফোনটাতে 730G ইউজ করা হয়েছে, মানে স্ন্যাপড্রাগন 730G। সো দেখা যাক ফোনটার দাম কি হয়। আমার তো মনে হয় 22 থেকে 25,000-এর মধ্যে যদি এই ফোনটার দাম হয়, তাহলে স্পেসিফিকেশনটাকে জাস্টিফাই করা হবে। আর আরেকটা কথা, এই ফোনটা 10 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ করবে। আচ্ছা, এই ভিডিওটা যারা দেখছো তারা সবচেয়ে বেশি কি ইউজ করো, মোবাইল না কম্পিউটার? আর যদি কম্পিউটার ইউজ করো, তাহলে কম্পিউটারে গেম খেললে কোন গ্রাফিক্স কার্ড ইউজ করো, মানে AMD-র নাকি এনভিডিয়ার? সেটা প্লিজ কমেন্ট করে একটু জানিও, আমার শুনতে ভালো লাগবে। তো নেক্সট নিউজ হলো এনভিডিয়ার দিক থেকে। এনভিডিয়া GeForce RTX 30 এই সিরিজটা এনভিডিয়া অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। এটা হচ্ছে RTX 20 সিরিজেরই একটা সাকসেসার। আর এই সিরিজের মধ্যে যে যে প্রসেসরগুলো রয়েছে সেগুলোর ইন্ডিয়ান প্রাইসও তারা অলরেডি বলে দিয়েছে। RTX 3070 এই যে জিপিউটা, তার দাম হচ্ছে 50K-এর কাছাকাছি। আর এছাড়াও RTX 3080 এই জিপিউটার দাম হচ্ছে 70K-এর কাছাকাছি। আর সবচেয়ে হায়ার ভেরিয়েন্ট যেটা, সেটার দাম প্রায় 1.5 লাখের কাছাকাছি। সেটার নাম হলো RTX 3090। আর এই জিপিউগুলোতে সেকেন্ড জেনারেশন রে ট্রেসিং টেকনোলজি থাকবে, প্লাস আরও বেটার AI টেকনোলজি ইউজ করা হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস, এই জিপিউগুলোতে 4K 8K গেমিংও সাপোর্ট করবে। সো আজকের লাস্ট নিউজের দিকে এগিয়ে যাই। আজকের লাস্ট আর সবচেয়ে বড় নিউজ হলো শাওমির দিক থেকে। শাওমির নিউজ দেওয়ার আগে রেডমির নিউজ দিয়ে নিই। রেডমি ব্যান্ড, মানে যেটা কিছুদিন আগেই চায়নাতে লঞ্চ করেছিল, সেটা 8 সেপ্টেম্বর ইন্ডিয়াতে লঞ্চ করবে। আর শাওমির দিকে দেখলে, শাওমির বেশ কতগুলো ডিভাইস যেগুলো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ইন্ডিয়াতে লঞ্চ করবে। যার মধ্যে সবার প্রথম হচ্ছে MI 10T। এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর ইউজ করা হয়েছে, প্লাস 108 মেগাপিক্সেলের ক্যামেরাও ছিল। আর এই ফোনটার ইন্ডিয়াতে যদি লঞ্চ হয়, চাইনিজ প্রাইসকে যদি কনভার্ট করা হয় ইন্ডিয়ান প্রাইসে, তাহলে 35 to 40,000-এর কাছাকাছি ফোনটার দাম হবে। আর এছাড়াও রেডমি K30-র একটা 5G ভেরিয়েন্ট, যেটা কিছুদিন আগেই চায়নাতে লঞ্চ করেছিল, সেটাও ইন্ডিয়াতে লঞ্চ করবে। আর অবভিয়াসলি এই ফোনটার দাম অনেকই কম হবে, মানে 20 to 30K-এর মধ্যে হবে, 20 to 25K-এর মধ্যে হবে। আর এটা OnePlus Nord-কে কম্পিট করার জন্যই আসছে। আর এই ফোনটাতে যে প্রসেসর ইউজ করা হবে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 765G। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ফোনটা ইন্ডিয়াতে সেপ্টেম্বরের শেষের দিকেই লঞ্চ করবে। আর এছাড়াও MI ওয়াচ রিভলভ, এই ওয়াচটাও খুব তাড়াতাড়ি লঞ্চ করবে সেপ্টেম্বরের মধ্যেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চায়নাতে যে ওয়াচটা লঞ্চ করেছিল MI ওয়াচ কালার, সেটারই একটা লাইট ভার্সন, মানে সেটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে এই ওয়াচটা। আর এছাড়াও MI ব্যান্ড 5, যেটা খুব তাড়াতাড়ি, মানে সেপ্টেম্বরের শেষের আগেই, মানে লাস্ট উইকের মধ্যেই সেপ্টেম্বরের এই ব্যান্ডটা ইন্ডিয়াতে লঞ্চ করবে। ডিড ইউ নো ওয়ার্ল্ডের সবচেয়ে কোয়াইটেস্ট প্লেস কোনটা? মাইক্রোসফটের হেডকোয়ার্টারে
একটা রুম রয়েছে, যে রুমটা ওয়ার্ল্ডের সবচেয়ে কোয়াইটেস্ট, মানে সবচেয়ে শান্ত, কোনো আওয়াজ নেই। আর এই যে রুমটা রয়েছে, এই রুমে যদি তুমি প্রবেশ করো, মানে এন্টার করো, তাহলে এই রুমের মধ্যে তুমি তোমার হার্টবিট পরিষ্কার শুনতে পাবে। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে নিও। আর ডিসক্রিপশানে আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারো। আর প্লিজ যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করে জানিও। তো ব্যাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন,